স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি বিদেশি বিনিয়োগ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান, এবং এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন যমুনা গ্রুপের পরিচালক এবং অর্থ ও ফাইন্যান্স বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। জনাব আলম, আপনাকে ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম প্রতি সময়ে আংটার সম্মেলনে বাংলাদেশ অংশ করে আসছে, এবং এরপরে বাণিজ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশকে বিনিয়োগ আকৃষ্ট করতে হলে কী করা উচিত, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। এখন ডক্টর আলমগীর, আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে একজন এন্টারপ্রেনার হিসাবে আমি যদি বলি, আপনি প্রাইভেট সেক্টরে কাজ করছেন, কী ধরনের সমস্যার সম্মুখীন হন আপনারা? আসলে আমাদের আংটার সম্মেলনের পরে মাননীয় মন্ত্রী মহোদয় যেভাবে আসার কথা শুনিয়েছিলেন, পরবর্তীতে আমরা দেখেছি রিসেন্টলি একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছে ঢাকায়, সেখানেও আংটাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পজিটিভ কথা বলেছেন। বিশেষ করে এশিয়া অঞ্চলে অর্থনীতিকে জাগিয়ে তুলতে হলে বাণিজ্যের গুরুত্ব দিয়েছে, এবং সেখানে বাংলাদেশকে একটি সম্ভাবনার দেশ হিসেবে দেখেছে। কিন্তু বাস্তবিক করতে আমরা দেখি যে বাংলাদেশে যে বিদেশি বিনিয়োগগুলো ইতিমধ্যে হয়েছে, সেগুলো কিন্তু অনেকটুকুই মুখ থুবড়ে পড়ে আছে। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখেছি চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা ছিল, এবং সেখানে অনেকগুলো শিল্প কলকারখানা গড়ে ওঠার কথা ছিল। অথচ দীর্ঘ সময় চলে গেল, তারা এখনো তাদের জমিটাই বুঝে পায় না, এবং রিসেন্টলি সরকার সেখান থেকে একটি জমির বড় অংশ তাদের থেকে নিয়ে নেওয়ার কথা ভাবছে। আর আমরা যেটি দেখেছি যে বিনিয়োগের সবচেয়ে বড় বাধা, বিশেষ করে বিদেশি বিনিয়োগের সবচেয়ে বড় বাধা হচ্ছে আমলাতন্ত্র। আমাদের দেশে যখনই বিদেশি বিনিয়োগের কথা বলে, তখনই আমরা আমাদের সর্বোচ্চ মহল থেকে সেটিকে ওয়েলকাম করা। ইভেন বিদেশে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী মহোদয়রা যান, এবং আমাদের এমবেসিগুলো কাজ করে যাচ্ছে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য, কিন্তু যখনই বিদেশি কোনো বিনিয়োগকারী বাংলাদেশে রিয়েল টাইম ইনভেস্টমেন্টে আসে, তখন দেখা যায় যে আমাদের এখানে জমি অধিগ্রহণ বা তাদেরকে জমি দেওয়া, তারপর অবকাঠামোগত সুবিধা, গ্যাস, পানি, বিদ্যুৎ, তারপরে আপনার যে টোটাল যে আমাদের বিভিন্ন জায়গায় যে ছাড়পত্র এবং টাকা আনার যে ছাড়পত্র, তারপর বিভিন্ন যে কোম্পানি ক্লিয়ারেন্স, এই সবগুলো মিলে যে পরিমাণ আমলাতন্ত্রের শিকার তারা হয়, তাতে করে শুরুতেই তাদের মতিভ্রম। তো এখন আসলে বাস্তবতা যেটা আমাদের দেখেছি যে ডোমেস্টিক যে বিনিয়োগগুলো কমে যাচ্ছে, এবং পাশাপাশি বিদেশি বিনিয়োগ কিন্তু আস্তে আস্তে শূন্যের কোটার দিকে যাচ্ছে। ইপিজেড গুলো তো যদি সমন্বিত অনেকগুলো প্যাকেজ ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল, সেভাবে কিন্তু এই আপনার বিদেশি বিনিয়োগে অন্যান্য অঞ্চলগুলোতে সেভাবে কোনো ধন্যবাদ টোটাল প্যাকেজ। ডক্টর আলম, আপনাকে ধন্যবাদ। আমি ফিরে আসবো আপনার কাছে। জনাব খান, আপনার কি মনে হয় যে আমলাতান্ত্রিক কথা বলছেন উনি, এটা আমরা সবসময় শুনছি যে আমাদের বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে আমাদের দেশের যে অনেক ধরনের আসলে রেড ট্যাপিজমের কথা বলছি, কিন্তু একই সাথে আপনারাও চেষ্টা করছেন যে কি করে ওয়ান স্টপ সার্ভিসে দেওয়া যায়। আসলে এখন রিয়ালিটি কি, পারসেপশন আর রিয়ালিটির পার্থক্য কতখানি? হতাশাজনক কথাবার্তা চেতে বরঞ্চ যেটা স্ট্যাটিস্টিক্স বলছে সেটার দিকে যদি আমরা যাই, যে শূন্যের কোটার দিকে চলে যাচ্ছে বিদেশি বিনিয়োগ, আমি এটার সাথে একমত হতে পারছি না। ইপিজেডের বাইরে বলেছি, ইপিজেডের বাইরের কথা আমি বলছি। আপনি ইপিজেডের কথা, ইপিজেডে যে বিনিয়োগ 2013 সালে হয়েছে, মোট বিদেশি বিনিয়োগ এসছে 1599.16। আমি বলছি, আমাকে একটু বলার সুযোগ দেন। 1599.16 মিলিয়ন ইউএস ডলার টোটাল ইনভেস্টমেন্ট এসছে। তার মধ্যে ইপিজেডে এসছে 352.07 মিলিয়ন ইউএস ডলার, এবং ইপিজেডের বাইরে এসছে 1247.09 মিলিয়ন ইউএস ডলার। এটা আংটার রিপোর্ট অনুসারে কিন্তু। এবং যেটা বলছেন যে শূন্যের দিকে যাচ্ছে, 2009, 10, 11, 12, 13 যদি আমি কম্পেয়ার করি, 2009-এ যেটা ছিল টোটাল এফডিআই 700.16 মিলিয়ন, 2010-এ এসে হলো 913.32 মিলিয়ন, 2011-তে হলো 1136.38 মিলিয়ন, 2012-তে হলো 1013তে এসে 1599.16। যদি বলেন যে আমার কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে কিনা, সেটা বলবো যে না, কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না। আমি কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কথা যেটা বলছেন,
আমাদের সরকার চেষ্টা করছে যে বেসরকারি ইপিজেড তৈরি করার জন্য, Right. যেখানে প্যাকেজ, যেটা উনি বলছেন লাইক বেবজা। হ্যাঁ, আমরা যেমন দেখেছি যে আপনার চীনে এবং জাপানে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, তিনি বলেছেন তাদের জন্য কাস্টমাইজ একটা আলাদা ইপিজেড তারা করে দিবেন, হ্যাঁ, এবং এটা সেখানে বলেছেন প্রধানমন্ত্রী। সমন্বিত যে অবকাঠামো সুবিধাগুলো দিবে। আসলে আমরা বেশ কিছু বিদেশি বিনিয়োগকারীর সাথে সরাসরি সম্পৃক্ত আমাদের কোম্পানি, তো সেদিক থেকে আমরা দেখেছি খুব কাছে থেকে। যেমন আমি যদি বলি যে তাইওয়ানের সবচেয়ে বড় গ্রুপ এলএসএ গ্রুপ বাংলাদেশে ইনভেস্টমেন্ট করছে, এবং তারা আমাদের তৈরি পোশাক খাত এবং আরএনজি সেক্টর অনেকগুলো ইউনিটে তারা কাজ করছে। তো সেদিক থেকে যেটি সমস্যা দেখা দিচ্ছে রিসেন্টলি, সেটি হচ্ছে যে আপনার যে সাম্প্রতিক যে লেবার আনরেস্ট গুলো কিন্তু তারা রীতিমতো অনেক বেশি এফেক্টেড হয়েছিল, তবে এখন কাটিয়ে উঠেছে। আর বর্তমানে যেহেতু লেবার কস্টটা চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়াতে অনেক বেড়ে গেছে, বিশেষ করে চীনের অনেক ইনভেস্টর সরাসরি বাংলাদেশে আরএমজি সেক্টরে ইনভেস্ট করতে চায়, কারণ আমাদের দেশে লেবার কস্ট, ইনফ্রাস্ট্রাকচারাল এবং জমি সামগ্রিক কস্টিং ইনভেস্টমেন্টটা অনেক কম লাগে। তো সেদিক থেকে তারা অনেক আগ্রহ প্রকাশ করেছে। আর অলরেডি তারা কিন্তু তারা আমাদের সাথে যাদের মিউচুয়াল বিজনেস আছে, তারা বাংলাদেশে এস্টাবলিশমেন্ট গড়ে তুলছে। তো সবচেয়ে বড় কথা যেটি, সেটি হচ্ছে যে আমাদের যে পরিমাণ প্রবৃদ্ধি দরকার সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগের, সেটার সাথে ডক্টর জনাব খানও একমত। ধন্যবাদ, আমি এখানে ফিরে আসবো। জনাব খান, আমি আরেকটা বিষয় আপনার ডিসিশন করি। আমরা শুরু করেছিলাম আংটার সম্মেলন দিয়ে, সেখানে বাংলাদেশের আরেক একটা নতুন ধরনের এরিয়া এক্সপ্লোর করছে বলতে আমি যদি বলি, সেখানে বলা হচ্ছে বিশ্বের শীর্ষ ধনীদের কাছ থেকে বিনিয়োগ আশা করছে বাংলাদেশ। সাধারণত এই জিনিসটা আমি যদি বলি স্টেক হোল্ডারটা নতুন স্টেক হোল্ডার তারা দেখছে। এক্স্যাক্টলি। এই স্টেক হোল্ডার ক্ষেত্রে এই স্টেক হোল্ডার ম্যাপিং কিভাবে হচ্ছে, নেক্সট রোড ম্যাপ কিভাবে হবে, সে বিষয়ে কি আপনি একটু আমাদের বলবেন? আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমরা কান্ট্রি বাই কান্ট্রি আমরা আগাচ্ছি, এবং সেক্ষেত্রে আমরা এখন যেটা করছি যে আমরা জাপানকে টার্গেট করেছি। Right. আমরা টার্গেট করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাপান ভিজিট করেছেন, চীন ভিজিট করেছেন। মিৎসুবিশি ব্যাংক যেটা, তারা আমাদের সাথে এমইও করতে চাচ্ছে। গতকালকে তাদের সাথে আমাদের একটা প্রাইমারি আলোচনা হয়ে গেছে, যে জায়গাটাতে তারা তাদের শীর্ষ ব্যবসায়ী যারা আছেন, বিজনেস ম্যাগনেট যারা আছেন, তারা আসছে। টার্কি ইন্টারেস্টেড। এই মুহূর্তে আমার কাছে গত 16ই অক্টোবর জি। আমার সাথে সোনাগাতে একটা এক্সক্লুসিভ মিটিং হয়েছিল আর্সেলিক বেকো এই গ্রুপের সাথে, যারা যমুনা গ্রুপের সাথে তারা ভিজিট করেছে, ওয়ালটন ভিজিট করেছে। তারা ওনাদের প্রোডাক্ট দেখে হাইলি স্যাটিসফাইড, এবং শুভ সংবাদ। এবং এটা হোম অ্যাপ্লায়েন্সের উপরে। আমি এখানে একটা তথ্য ওনার সাথে যোগ করি। প্রথমত হচ্ছে আমাদের যে বিদেশি বিনিয়োগের যে সবচেয়ে বড় ক্ষেত্র এখন নতুন করে সম্ভাবনা হাতছানি দিচ্ছে, তার মধ্যে প্রথম হচ্ছে সমুদ্র সম্পদ আহরণ, তেল এবং খনিজ সম্পদ। কারণ আমরা মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্র জয় করে আরো একটি বাংলাদেশের চেয়ে বড় জায়গা আমরা আবিষ্কার নিজেদের আয়ত্তে আনতে পেরেছি। তো সেদিক থেকে এক্সপ্লোরেশনে আমরা যে বর্তমানে যে বিদেশি কোম্পানিগুলো কাজ করছে, তাদের সাথে আমরা যদি পেট্রো বাংলার সাথে জয়েন্ট ভেঞ্চারে ওদের ইনভেস্টমেন্টটাকে আরো বাড়াতে পারি, সেটি এবং ন্যায্যতার ভিত্তিতে এবং স্বদেশ প্রেমের মাধ্যমে, প্রপার নেগোসিয়েশনের মাধ্যমে যদি আমাদের অংশ আমরা পেতে পারি, তাহলে এদিক থেকে একটা পজিটিভ সাইড। আরেকটি হচ্ছে আপনার এই মুহূর্তে আমাদের এই সড়ক অবকাঠামো এবং আমাদের এই যে মেরিন ড্রাইভ রোড, যেটি মাননীয় প্রধানমন্ত্রী ইউএই গভর্নমেন্টকেও অফার করেছে, রিকোয়েস্ট করেছে, তারপর হচ্ছে পায়রা সমুদ্র বন্দর, তারপর গভীর সমুদ্র বন্দর, এই মহেশখালীতে যেটি হওয়ার প্রবণতা, এগুলোতে যদি আমরা মূলত ইনভেস্টমেন্ট আনতে পারি, আর ব্যাপক ভিত্তিক কয়লা থেকে আহরণ করে আপনার যে বিদ্যুৎ কেন্দ্র এবং রিনিউয়েবল এনার্জি। ধন্যবাদ। বোর্ড অফ ইনভেস্টমেন্ট তার যেসব পটেনশিয়াল এরিয়ার কথা বলছে, তার ওয়েবসাইটে যেটা বলছে, সেখানে বলা হচ্ছে যে এগ্রি বিজনেসের কথা বলছেন, সিরামিক্সের কথা বলছেন, ইলেকট্রনিক্সের কথা বলছেন, ফ্রোজেন ফুডসের কথা বলছেন। এই সব ক্ষেত্রে যদি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে স্পেসিফিক কি ব্যবস্থা আসলে সুবিধা দিচ্ছে বা ব্যবস্থা নিচ্ছে? মার্কেট স্টাডি অ্যান্ড রিসার্চ। মার্কেট স্টাডি অ্যান্ড রিসার্চ, যখন আপনি মার্কেটকে প্রকাশ করতে পারবেন। আমাদের 17 সেপ্টেম্বরে যে প্রোগ্রামটা হয়ে গেল ইন্টারন্যাশনাল ইনভেস্টার্স ফোরাম, সেখানে আমরা ইম্পাসিস দিয়েছিলাম যে রিসার্চ পেপার সাবমিট করা, এবং সেই জায়গাটা আমাদের রিসার্চ ওয়ার্ক চলছে, এগ্রিকালচারের উপরে এখনো চলছে। আমরা 4টা প্রোডাক্ট ওয়াইজ যাচ্ছি, পটাটো, ফিশ, তারপরে কোল্ড স্টোরেজ, এই ধরনের প্রোডাক্ট ওয়াইজ যখন আমরা যাই, তখন সেটা দেখে কিন্তু সেটা কোথায় ব্যারিয়ার আছে। যেমন আমরা 4টা পয়েন্ট বের করেছি কোল্ড স্টোরেজের জন্য। এই 4টা
পলিসিতে প্রবলেম আছে। জনাব খান, এইসব ক্ষেত্রে কি আপনারা প্রাইভেট সেক্টরকে একটু সম্পৃক্ত করেন কিনা? তখন যদি বিজনেস টু বিজনেস যে বৈঠকটা হয়, তখন হয়তো ওই বেশ কিছু ব্যারিয়ার হয়তো অনেকটা দূর হয়ে যায়। অ্যাবসলিউটলি, আমরা যেটা এএসসি এগ্রিকালচার অ্যাডভাইজারি কমিটি, সেখানটায় কো-চেয়ার হচ্ছেন প্রাইভেট সেক্টর লাইলা কবির, এবং এক্ষেত্রে যারা আছেন সরকারি কর্মকর্তা খুব কম আছেন। আচ্ছা, আচ্ছা। এবং সেক্ষেত্রে আমরা প্রাইভেট সেক্টরকে ইনভাইট করছি অ্যাজ বিকজ দ্য রিয়েল পিকচারটা দিচ্ছে প্রাইভেট সেক্টর, এবং সেখানে আমাদের পলিসির উইকনেসগুলো আমরা বের করে আনছি, এবং সেইগুলোকে কিন্তু বোর্ড অফ ইনভেস্টমেন্ট আজকে রিকমেন্ড করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যে এই জায়গাটাতে যেমন কোল্ড স্টোরেজ বি প্লাসে আছে, অরেঞ্জ বিতে আছে, সেখান এখন থেকে- এনভায়রনমেন্ট এইটা যদি সার্টিফিকেটটা না চেঞ্জ করতে পারি, তাহলে আমি তার লাইসেন্স পেতে খুব Right. সমস্যা হচ্ছে। ধন্যবাদ জনাব খান। ডক্টর আলম, আপনি কি বলবেন যে কোন কোন সেক্টরে আসলে প্রাইভেট সেক্টরের যেটা বিনিয়োগ বোর্ড বলছে, প্রাইভেট সেক্টর পটেনশিয়াল কোথায়, প্রাইভেট সেক্টর কোন জায়গাটা আগ্রহী হয় আসলে এই মুহূর্তে? হ্যাঁ, আসলে কি যে কোনো ইনভেস্টমেন্টে সবচেয়ে বড় মুখ্য বিষয় হচ্ছে আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। Absolutely, আর absolutely. আমাদের এখানে বিদেশি বিনিয়োগকারীরা সেই সব খাতেই বেশি বিনিয়োগ করতে চায় যেগুলোতে লোকাল ইনভেস্টররা অলরেডি ফ্লারিশিং হচ্ছে। তো সেদিক থেকে আমরা রিসেন্ট ট্রেন্ডটা হচ্ছে লোকাল ইনভেস্টরদের বড় ধরনের শিল্প খাতে বিনিয়োগটা, যদিও আমাদের 40%-এর টার্গেট টোটাল জিডিপি 40-তে নিয়ে যাওয়া শিল্প খাতকে, কিন্তু আমরা এখন পর্যন্ত 28% পর্যন্ত উন্নীত Contribute করতে পেরেছি। করছে, তো 29 লোকাল যে ইন্ডাস্ট্রিটা আছে, ইন্ডাস্ট্রিতে মূলত কর্মসংস্থান, এবং এখানে যদি আপনার ভারী শিল্প এবং মাঝারি শিল্পে যদি বিদেশি বিনিয়োগটা বাড়ানো যায়, প্লাস আমি যেটা বলছি এক্সপ্লোরেশন খাতে আমরা এখন অনেক পিছিয়ে আছি রিসোর্সের ক্ষেত্রে, এখানে অনেক সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের তারা প্রয়োজন। যদি ইনভেস্ট করে আর আমরা তাদের সাথে জয়েন্ট ভেঞ্চার গভর্নমেন্ট সেখানে সভরেনিটি বন্ড দিয়ে তার শেয়ারকে বাড়াতে পারে। পাশাপাশি আমাদের এভিয়েশন সেক্টরেও অনেক ল্যাগিংস আছে, আমাদের বিভিন্ন এয়ারপোর্ট গুলো আধুনিকরণ হচ্ছে না। কক্সবাজার আধুনিক বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর করতে পারলে দেশে পর্যটন শিল্প অনেক দাঁড়িয়ে যাবে। তো সেদিক থেকে আমরা সেখানে চেষ্টা করতে পারি। প্লাস আমাদের যেটি সবচেয়ে বড় ল্যাকিংস, আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বড় কষ্ট যেটি, সেটা হচ্ছে আমাদের গভীর সমুদ্র বন্দর না থাকা, যেটা আমি একটু আগে বলেছি। আপনি দেখেন গত প্রান্তিকে আমরা প্রায় 100 কোটি ডলারের আপনার বিনিয়োগ ঘাটতি হয়ে গেছে, আমাদের যে রপ্তানি আমদানি যে ঘাটতি। এই দিক থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে অবশ্যই বিদেশি বিনিয়োগের সাথে দেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করতে হবে। ধন্যবাদ ডক্টর আলম, ধন্যবাদ ডক্টর খান, জনাব খান, আপনাকেও। সময় সর্বদিন আজকে আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এই বিষয় নিয়ে আমরা আপনার সাথে আবারও কথা বলবো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।